আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নবিরা হাসান। মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিকদের যে সমস্যা তৈরি হয়েছে তার সরকারের পর্যবেক্ষণে আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাজেট অধিবেশনের উদ্বোধনীতে প্রশ্ন উত্তর পর্বে এই কথা বলেন তিনি। নিজের শাসনামলে স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ভোটের রাজনীতিতে নোংরামি করতেই বেগম খালেদা জিয়া 2001 সালে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলেন। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বৃহস্পতিবার অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করবেন। অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্রবর্তীতা অনুসারে ঘোষণা করছি। মালয়েশিয়ায় শ্রমিকদের যাওয়া নিয়ে সৃষ্ট সংকট প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন জাতীয় পার্টির এক সংসদ সদস্য। প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কেউ দায়ী হলে বিচারের মুখোমুখি করা হবে। বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া এটা একটা স্বাভাবিক বিষয় যে থাকে। এবারে কি সমস্যাটা হয়েছে, অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগে বাধা দিয়েছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। কমিউনিটি ক্লিনিকগুলি আমরা করার পরে 2001 সালে যখন আমরা সরকার আসতে পারিনি, তখন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলো সেটা বন্ধ করে দিয়েছিল। তার যুক্তি ছিল, কমিউনিটি ক্লিনিকে যারা চাকরি পাবে আর যারা সেবা পাবে এরা সবাই নাকি নৌকায় ভোট দেবে, এরা নাকি অন্য কোথাও ভোট দেবে না। এই যে নৌকায় ভোট দেবে, তো সেই ভোট বন্ধ করার জন্য সে ক্লিনিকই বন্ধ করে দিয়েছিল। মেডিকেল কলেজের অনুমোদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র মেডিকেল কলেজ নয়, সার্বিক চাহিদা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আমাদের সংসদ সদস্যরা পারলে সব জায়গায় একটা করে যার কনস্টিটিউয়েন্সিতে একটা মেডিকেল কলেজ করে ফেলে। একটা কলেজ করলেই তো হলো না, কলেজটা করলে করার পরে যথেষ্ট শিক্ষাটা পাবে কিনা সেই শিক্ষক তো দরকার। এদিকে নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম ধর্মমন্ত্রীর কাছে তার এলাকায় মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নতুন কোনো প্রকল্প গ্রহণ করা হবে কিনা তা জানতে চান। মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আগামী অর্থ বছরে আমরা আমার নির্বাচনী এলাকা নোয়াখালী 2 জেলার সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার কোনো প্রকল্প গ্রহণ করবেন কিনা। ধর্মমন্ত্রী জানান, এমন কোনো পরিকল্পনা সরকারের নেই, তবে সংসদ সদস্য ব্যক্তিগতভাবে কোনো প্রকল্প চাইলে সেটি বিবেচনা করা হতে পারে। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছে, এটার উত্তর একটা। খান আলামিন, আরটিভি, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরুর আগে কমিটির সভাপতি স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক হয়। কমিটির সদস্য এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন। বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ, অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা জিএম কাদের, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নুরি আলম চৌধুরী। সভাপতির অভিপ্রায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৈঠকে অংশগ্রহণ করেন। 2.5 লাখ কোটি টাকার বিশাল ঘাটতি মাথায় নিয়ে ঋণ ও করের বোঝা আরও এক ধাপ বাড়িয়ে কাল উত্থাপন হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। এবারের বাজেটের আকার হতে পারে 7,96,900 কোটি টাকা। আয়ের লক্ষ্য 5,41,000 কোটি। তারপরও ঘাটতি থেকে যাবে প্রায় 2,56,000 কোটি টাকা। বাজেটের সম্ভাব্য নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। এমন এক সময় অর্থমন্ত্রী বাজেট দিতে যাচ্ছেন যখন ইউক্রেন যুদ্ধে টালমাটাল বৈশ্বিক অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আগেই নতুন করে ইসরায়েল ফিলিস্তিন সংকট, বাজারে পণ্যের রেকর্ড দাম, চরম ভোগান্তিতে ফুঁসছে নিম্ন ও মধ্যবিত্ত। তলানির দিকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, ডলারের বিপরীতে টাকার মান কমেছে, ব্যাহত হচ্ছে আমদানি, রপ্তানি, রেমিটেন্সে নেই সুখবর।
এমন বাস্তবতায় জাতীয় সংসদে চলতি অর্থ বছরের চেয়ে 4.6% বাড়িয়ে 7,96,900 কোটি টাকা রেকর্ড বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেটে বাড়ছে না আলোচিত জিডিপির প্রবৃদ্ধি, উল্টো 0.75% কমিয়ে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 6.75%। বাজেটে উন্নয়ন খাতের খরচও কাটছাট করা হচ্ছে। চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রার তুলনায় 6% বেশি কমিয়ে এডিবিতে বরাদ্দ রাখা হয়েছে 2,65,000 কোটি টাকা। বাজেটের আকার যেমন বড়, এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও সুবিশাল। প্রায় 7.5% বৃদ্ধি করে বিশাল এই খরচের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে 5,41,000 কোটি টাকা। এত টাকা আয়ের পরও এবার বাজেটে ঘাটতি থাকবে 2,55,900 কোটি, যা চলতি অর্থ বছরের তুলনায় 0.75% কম। বাজেট ঘাটতি জিডিপির 4.57%, আর তা পূরণে দেশি ও বিদেশি উৎস থেকে ঋণের উপরে সরকারকে নির্ভর করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যে এবার দেশের ব্যাংক ব্যবস্থা ও অভ্যন্তরীণ উৎস থেকে 1.5 লাখ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, আর বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,25,000 কোটি টাকা। তবে এবার বাজেটের মোট বরাদ্দের 1,28,000 কোটি টাকা খরচ হবে কেবল আগের নেওয়া ঋণের সুদ পরিশোধেই। অস্থিতিশীল অর্থনীতি আর বাজারের পণ্যের অস্বাভাবিক দাম, এর মধ্যেই 0.5% কমিয়ে আগামী অর্থ বছরে 6% মূল্যস্ফীতি ধরে রাখার প্রত্যাশা নিয়ে জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। সেলিম মালিক, RTV, ঢাকা। জিজ্ঞাসাবাদ এড়াতে কাল দুদকে যাচ্ছে না সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে দুদকে আবেদন করেছেন তিনি। সম্পদের হিসাব দিতে বেনজির আহমেদকে তলব করেছিল দুদক। 9 জুন তার স্ত্রী ও 2 মেয়েকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সংস্থাটি। এআর বাদলের রিপোর্ট জানাচ্ছেন রফিকুল ইসলাম। পাহাড়সম দুর্নীতির খবরে আলোচনার শীর্ষে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। জনগণের সম্পদ আর জানমাল রক্ষার দায়িত্বে থেকে নিজেই গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। সন্দেহের তীর তার ঘনিষ্ঠজনদের দিকেও। বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে গেল 22 এপ্রিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এরই মধ্যে আদালত তাদের বিপুল সম্পদ জব্দের আদেশও দিয়েছেন। সেই 83টি দলিলে তাদের 621 বিঘা জমি ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ এবং 38টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়েছে। ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পরেও নিষেধাজ্ঞা না থাকায় এরই মধ্যে বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নিয়ে দেশ ত্যাগ করেছেন। অবৈধ সম্পদের বিষয়ে জানতে বেনজির ও তার স্ত্রী সন্তানদের তলব করেছে দুদক। ইতোমধ্যে 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে দুদকে আবেদন করেছেন বেনজির আহমেদ। শুনতে পেরেছি এটা তো আমাদের ব্যাপার না, এটা তো আইও ব্যাপার। অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয় এ সময় মঞ্জুর করতে পারে। দুদকে হাজির হয়ে সম্পদের বিবরণ না দিলে আইন তার নিজস্ব নিয়মে চলবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। পুলিশ ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ প্রসঙ্গে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক হারুনুর রশিদ বলেছেন, ব্যক্তিগতভাবে কেউ ভুল ত্রুটি করে থাকলে তার দায় কোনো সংস্থা নেবে না। একজন ব্যক্তির সঙ্গে র্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ। আসলে একটা ফোর্স তো এখানে কারো দায় নিবে না, বুঝতে পারছেন না। কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে এটা কিন্তু ফোর্স এই দায় নিবে না, এর দ্বারা ইন্ডিভিজুয়াল। কাজে এইখানে তো আপনার এই একজন ইন্ডিভিজুয়ালের সাথে তো আপনার র্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নাই। মাদক, জঙ্গি, সন্ত্রাস দমন, জননিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নিয়ন্ত্রণে এই র্যাবের এলিট ফোর্স র্যাবের রয়েছে কিন্তু এক ঐতিহ্য, এক গৌরবোজ্জ্বল ইতিহাস। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে সাবেক পুলিশ প্রধান বেনজির বিরোধী দলের উপর সর্বশক্তি প্রয়োগ করেছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারের হাতে দেশ নিরাপদ নয় জানিয়ে দেশ রক্ষার আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপির প্রতিষ্ঠাতা ও জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের আলোচনায় তিনি এসব কথা বলেন। বেনজির সাহেব আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন।
কারণ ওই নির্বাচনের সময় তিনি র্যাবের ডিজি ছিলেন, সেই সময় পরিষ্কার প্রকাশ্যে বলেছেন যে সেই সরকারকে, সেই দলকে ভোট দিয়ে যারা উন্নয়ন করতে যাচ্ছে তাদেরকে আমরা উন্নয়নের পক্ষে আছি। বিএনপি দুর্নীতি নিয়ে আন্দোলন করবে, এটা বছরের সেরা কৌতুক, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেনারেল মঈন আহমেদকে সেনাপ্রধান কে করেছিল, বিএনপিকে উদ্দেশ্য করে এমন প্রশ্ন তুলেন ওবায়দুল কাদের। ধানমন্ডির সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যা করেছে তার দায় আওয়ামী লীগের উপর চাপাচ্ছে। দেশে দুর্নীতিবাজদের বিচার হচ্ছে এবং হবে বলেও জানান ওবায়দুল কাদের। মনু আহমদ 8 জনকে ডিঙ্গিয়ে তাকে করা হয়েছে সেনাপ্রধান। এটা কাজ শিখছে, ঠিক আওয়ামী লীগ করেছে। মির্জা ফখরুলের এতটুকু লজ্জা করে না। এখন ফখরুল বলে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে কে? বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে। দুর্নীতিবাজ দল বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে, এটা বছরের সেরা যুগ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের খাস কামরায় ফৌজদারি কার্যবিধির 164 ধারার জবানবন্দি দেন আমানুল্লাহ। তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র এএসপি মাহফুজুর রহমান আমানকে আদালতে হাজির করেন। এর আগে গত সোমবার ওই মামলায় শিলাস্তি রহমান ও গেল মঙ্গলবার আমান ভুইয়ার ভাতিজা তানভীর ভুইয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মোদির নেতৃত্বে নতুন সরকার গঠনে একমত হয়েছে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোটের শীর্ষ নেতারা। এ বিষয়ে দিল্লি থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। ভারতের 18তম লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু শেষ পর্যন্ত তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। হয়তো শপথ বাক্য পাঠ করবেন আগামী 8ই জুন অর্থাৎ শনিবার। সম্ভবত সেটা বলার কারণ সেটা কিন্তু সূত্রের খবর, এবং সে কারণেই কিন্তু আজকে 5ই জুন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এনডিএ জোটের বৈঠক হয়েছে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বৈঠক। সেখানে বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে, সমর্থন দিয়েছে চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম পার্টির এবং নীতিশ কুমার জেডিইউ ইউনাইটেডের পক্ষে, তারা কিন্তু সমর্থন দিয়েছে। শেষ পর্যন্ত কিন্তু বিজেপির পাশে দাঁড়ালো এই দুই দল, শরিক দল। তারা কিন্তু সমর্থন দেওয়ার পরেই কিন্তু এনডিএ কিন্তু সরকার গঠন করতে চলেছে এবং প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য ভারতবর্ষের বুকে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। অন্যদিকে ইন্ডিয়া জোটের পক্ষে কিন্তু যে ভালো ফল হয়েছে, 232টি আসন 223টি তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা তারা ভোট পেয়েছে, অর্থাৎ ইন্ডিয়া জোট। কংগ্রেস সেখানে পেয়েছে এককভাবে 99টি লোকসভার আসন। সেই জায়গা থেকে কিন্তু আজকে ইন্ডিয়া জোটের যে বৈঠক ছিল 10 নম্বর রাজাজি মার্গে মল্লিকার্জুন খার্গের বাসভবনে, সেখানে কিন্তু সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন, রাহুল গান্ধী উপস্থিত ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন, মল্লিকার্জুন খার্গে নিজে উপস্থিত ছিলেন তারই পৌরোহিত্যে কিন্তু, এবং কংগ্রেসের সমস্ত হাইকমান্ডরা যেমন ছিলেন এবং ইন্ডিয়া জোটের সমস্ত শরিকরা কিন্তু উপস্থিত ছিলেন। অখিলেশ যাদব ছিলেন, তেজস্বী যাদব ছিলেন এমকে স্ট্যালিন ছিলেন এবং শরদ পাওয়ার ছিলেন, সবাই কিন্তু উপস্থিত ছিলেন। সেই স্ট্র্যাটেজি বৈঠকের পরে যে সাংবাদিক বৈঠক হয়, সেই সাংবাদিক বৈঠকে কিন্তু মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন তাদের যে আজকে তাদের বৈঠকটাই ছিল স্ট্র্যাটেজি বৈঠক। তারা এখনই সরকার গঠনের দিকে কিন্তু তারা পদক্ষেপ করতে চায় না, তারা বিরোধী আসনের পক্ষে থাকতে চায়। ভারতের সঙ্গে বাংলাদেশ রক্তের বন্ধনে আবদ্ধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশটির সাথে অন্য কোনো দেশের সম্পর্কের তুলনা চলে না। সকালে মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান তিনি। এ সময় নবনির্বাচিত এনডিএ জোট ও ভারতের জনগণকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই মেয়াদে নতুন সরকারের সাথে সম্পর্ক বহুমাত্রিকতায় পৌঁছবে। চীনে বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ আর ভারতের সাথে সম্পর্ক অনন্য অবস্থানে। ভারতের সাথে যে সম্পর্ক সেটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যেভাবে রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছে, সেটির সাথে তো অন্য কোনো সম্পর্কের তুলনা হয় না। শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। সম্পর্কের বহুমাত্রিকতা আরও বিস্তৃত করার লক্ষ্যে, একই সাথে উভয় দেশের মানুষ যাতে উপকৃত হয় সেজন্য পিপল টু পিপল কন্ট্যাক্ট আরও বাড়ানোর লক্ষ্যে আমরা কাজ করব।
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে শিখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন কার্যালয় ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজের সভাপতি কেট ফোর্বস সৌজন্য দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন। এ সময় ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশকে সহায়তার জন্য রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানান সরকার প্রধান। অপরদিকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য শেখ হাসিনার মানবিকতার প্রশংসা করেন। পাশাপাশি আগামীতে যে কোনো মানবিক সহযোগিতায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন আইএফআরসির প্রেসিডেন্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলায় ভোট গ্রহণ ও গণনা শেষে চলছে ফল ঘোষণা। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জে সদরে খায়রুল হুদা চপল, মধ্যনগরে আব্দুল রাজ্জাক ভুইয়া, শান্তিগঞ্জে সাদাত মান্নান অভি, বরগুনার আমতলীতে গোলাম সরোয়ার ফোরকান, তালতলীতে মনিরুজ্জামান মিন্টু, হবিগঞ্জের চুনারুঘাটে সৈয়দ লিয়াকত হাসান, মাধবপুরে সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সিরাজগঞ্জের কামারখন্দে আব্দুল মতিন চৌধুরী, রংপুরের বদরগঞ্জে মোহাম্মদ ফজলে রাব্বি সুইট, তারাগঞ্জে আনিসুর রহমান লিটন, টাঙ্গাইলের গোপালপুরে গিয়াসউদ্দিন, জামালপুরের সরিষাবাড়িতে মোহাম্মদ রফিকুল ইসলাম ও বরিশালের বাবুগঞ্জে ফারজানা বিনতে ওয়াহাব। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আনন্দ মিছিলে দুর্বৃত্তদের গুলিতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইজাজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ৩য় বর্ষে পড়ত। পুলিশ জানায়, সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদাত হোসেন স্বপনের সমর্থনে আনন্দ মিছিলে অংশ নেয় ইজাজ। এ সময় মিছিল লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে গুলিবিদ্ধ ইজাজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৩৪.33% ভোট পড়েছে। তিনি জানান, ভোট নিয়ে সন্তুষ্ট কমিশন। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সকাল ৮টা থেকে দেশের ৬০ উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। নির্বাচন কমিশন জানায়, চতুর্থ ধাপে এবার উপজেলা চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন। বন্ধ রাখার ২০ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভোরে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক ভারত থেকে হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী মঙ্গলবার ভারতীয় দুটি ট্রাকে ৩৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কমতে শুরু করেছে দাম। বর্তমানে দেশি পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৮০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ২ টাকা কমে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। অভ্যন্তরীণ সংকট দেখিয়ে ভারত বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের ফিরতি লেগে বাংলাদেশের বিপক্ষে আগামীকাল বিকেল ৪:৪৫ মাঠে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচটি সামনে রেখে ম্যাচের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেলে অনুশীলন করেছে সকারুরা। বাছাই পর্বের প্রথম দেখায় ঘরের মাঠে লাল সবুজদের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছিল দলটি। সেই ধাক্কা সামাল দিয়ে এবার ঘুরে দাঁড়াতে চায় লাল সবুজরা। ঘরের মাঠের সুবিধা নিয়েই লড়াই করতে চায় জামাল ভুইয়ারা। রাতের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।